স্বাগত ৭১ সংযোগে আপনাদের সাথে আছি স্বপ্না মাঝি। জাতীয় শোক দিবস উপলক্ষে আমরা ৭১ টেলিভিশনে কয়েকদিন ধরে বেহাত বাংলাদেশ শিরোনামে আলোচনা করছি। বাংলাদেশ যে আদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, বাংলাদেশের এই মৌলিক আদর্শগুলোকেই ৭৫-এর ১৫ই আগস্ট হত্যা করা হয়। বেহাত হয়ে যায় বাংলাদেশের মৌলিক চেতনা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শুধু একটি ঘটনা মাত্র নয়, এর পেছনে অনেক দিনের রাজনৈতিক প্রক্রিয়া আছে দেশি বিদেশি ষড়যন্ত্র। আমরা দেখেছি সেই সময় কিছু গণমাধ্যমের ভূমিকাও পেশাদারি এবং বস্তুনিষ্ঠ ছিল না। আজকের ৭১ সংযোগেও আমরা গণমাধ্যমের ভূমিকা ও পেশাদারিত্ব নিয়ে কথা বলবো, সেই সাথে বোঝার চেষ্টা করব আজকের দিনেও গণমাধ্যম কতটা পেশাদারি ভূমিকা পালন করছে। আজ আমাদের অতিথি হয়ে এসেছেন অধ্যাপক মাহফুজা খানম, শিক্ষাবিদ, ডাকসুর সাবেক ভিপি, আছেন আবিদ খান, সিনিয়র সাংবাদিক, এবং আছেন মহিউদ্দিন আহমেদ, লেখক গবেষক। সকলকে স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগ। এবং দর্শক, আপনারা আছেন আমাদের সাথে, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। আপনারা স্ক্রলে নিশ্চয়ই আমাদের ফোন নাম্বারগুলো দেখতে পাচ্ছেন। ধারাবাহিকতার মধ্য দিয়ে যাচ্ছি। বেহাত বাংলাদেশ প্রকৃত অর্থে কতটুকু বেহাত হয়ে গেছিল, কি রাজনীতির মধ্যে পড়ে বেহাত হয়েছিল তা বুঝতে চাই। এবং যখন গণমাধ্যমের বিষয়টি আসছে, সেখান থেকে প্রথমেই আমি মহিউদ্দিন আহমেদ, আপনার কাছে যদি একটু বুঝে নিই, ১৯৭২ থেকে ৭৫ সালের যে সময়টি, সেই সময় আসলে গণমাধ্যম কতটুকু বস্তুনিষ্ঠ হয়ে পেশাদারিত্বের পরিচয় দিয়ে কাজ করতে সক্ষম ছিল? ধন্যবাদ। ৭২ সালে তো বাংলাদেশের নবযাত্রা শুরু। ওই সময়ে নতুন দেশ, একটা যুদ্ধ বিধ্বস্ত লণ্ডভণ্ড হয়ে গেছে দেশ, তার থেকে উঠে দাঁড়ানোর একটা চেষ্টা। সরকার নতুন, সরকারের মধ্যে ২-১ জন ছাড়া সবাই অনভিজ্ঞ। আমার জানা মতে বঙ্গবন্ধু বা ক্যাপ্টেন মনসুর আলী এরকম ২-১ জন ছাড়া এর আগে কেউ মন্ত্রিত্বও করেননি প্রাদেশিক সরকারে, সবই নতুন। আমলাদের মধ্যে বেশিরভাগই জুনিয়র, প্রমোশন দিয়ে ইয়ে করা হয়েছে। এবং তার মানে হচ্ছে সব জায়গাতেই একটা অভিজ্ঞতার একটা অভাব ছিল এবং সঙ্গে সঙ্গে পেশাদারিত্বেরও অভাব ছিল। এর মধ্যে আমরা যদি গণমাধ্যমের কথা চিন্তা করি, তাহলে সেখানে কিন্তু অভিজ্ঞতা সমৃদ্ধ গণমাধ্যম বলতে ওই সময়ে আমি বলবো যে দৈনিক বাংলা, ইত্তেফাক, সংবাদ, মূলত এরাই। আজাদ বোধহয় তখনও ছিল। এরা কিন্তু এদের দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা আছে ইনস্টিটিউশন হিসাবে। এর পাশাপাশি আমরা নতুন একটা ধারা দেখলাম, এটা হচ্ছে একেবারেই আমি বলবো রাজনৈতিক ধারা, অর্থাৎ রাজনৈতিক ধারার সংবাদপত্র। আগেও ছিল, যেমন আজাদ একসময় মুসলিম লীগের ছিল, কিংবা সংবাদ কমিউনিস্ট পার্টির মুখপত্র ছিল। এই যে তখন যে রাজনীতির মধ্যে আমরা যে একটা মুক্তিযোদ্ধাদের মধ্যে একটি বিভাজন দেখলাম, যার প্রতিভু ওই সময়ে আমরা দেখলাম দুই ডাকাবুকো যুব নেতা, শেখ ফজলুল মনি এবং সিরাজুল আলম খান। তাদের ঘরানা থেকে তারা দুটো পত্রিকা, বাংলার আগেও ছিল এটা সাপ্তাহিক, ৭২ ফেব্রুয়ারিতে এসে সেটা দৈনিক হলো। গণকণ্ঠ সাপ্তাহিক হিসাবে শুরু হলো জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে এসে তো দৈনিক হলো। তাদের মধ্যে রাজনীতিতে যেমন আমরা একটা দেখলাম দ্বৈরথ, গণমাধ্যমেও একটা আমরা দ্বৈরথ দেখলাম, এবং তারা আরেকটা ধারা তৈরি করলো। ধারাটি ভালো কি খারাপ সেটা হচ্ছে অন্য ইয়ে, কিন্তু পেশাদার সংবাদপত্রের বাইরে আমরা দেখলাম যে রাজনীতিটাই মুখ্য, সাংবাদিকতাটা চলে গেল আড়ালে। এর বাইরেও আমরা অনেকগুলো পত্রিকা দেখলাম, বিশেষ করে সাপ্তাহিক হক কথা। এটা শুরু থেকেই এক ধরনের অন্ধ ভারত বিরোধিতা এবং ধর্মান্ধ রাজনীতি প্রথম থেকেই। এখানে পেশাদারিত্ব একেবারেই শূন্যের কোঠায় ছিল। তারপরে সাপ্তাহিক হলিডে এবং আরও কয়েকটি পত্রিকা আমরা দেখি, তারা একটা রাজনৈতিক মতাদর্শ ফলো করত, কিন্তু রাজনীতিটাই ছিল মূল চালিকা শক্তি। তো এইভাবে কিন্তু সংবাদপত্রগুলো আস্তে আস্তে ডেভেলপ করেছে। এবং আমরা দেখি যে এরপরে আমি ব্যক্তিগতভাবে আমি গণকণ্ঠ সম্বন্ধে বলবো, যেখানে আমি কিছুদিন কাজ করেছিলাম। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু আমি রিপোর্টারের কাজ করি। তো আমি দেখেছি যে এটা পেশাদারিত্ব ছিল না। এক পর্যায়ে এসে গণকণ্ঠ সরকারের আনুকূল্য পেয়েছিল, কারণ গণকণ্ঠ পত্রিকার যখন ডিক্লারেশনটা নেওয়া হয়, সেই দরখাস্তের মধ্যে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে তাজউদ্দিন আহমদের নাম ছিল, অন্যতম পৃষ্ঠপোষক হিসাবে গাজী গোলাম মুস্তফার নাম ছিল। কিন্তু এরপরে যখন
বিশেষ করে ৭২-এর জুলাইয়ের পর থেকে যখন তারা সিদ্ধান্ত নিলেন যে তারা বিরোধী দলীয় রাজনীতি করবেন, তখন থেকে চালচিত্র পাল্টে গেল এবং এক পর্যায়ে এসে সরকারি বিজ্ঞাপন বন্ধ হয়ে গেল। কিন্তু ৭৪ সালে এসে কিন্তু গণকণ্ঠ রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকারও হয়েছিল। পত্রিকাটি ওই মুহূর্তে নিষিদ্ধ করা হয়নি, কিন্তু আমি দেখেছি দিনের পর দিন পুলিশ এসে, তখন তো সীসা দিয়ে ম্যাটার বানানো হতো, কম্পোজ হতো, এসে ভেঙে দিত। ভেঙে দিলে আর জোড়া লাগানো যায় না, তো সুতরাং পরের দিন আর পত্রিকা বের হয় না। এগুলো কিন্তু দিনের পর দিন হয়েছে, পত্রিকা বন্ধ হয়েছে। ওরা যে অফিসে র্যাঙ্কিনি স্ট্রিটে যেটা ছিল একটা অ্যাবান্ডন দৈনিক সংগ্রামের অফিসটা তারা নিয়ে জনতা প্রিন্টিংয়ের প্যাকেজ, সেটা শুধুমাত্র ভিন্ন ধারায় তারা সাংবাদিকতা করবেন এ কারণে না, আমি বলেছি যে এটা ওই সময়ে দুটো জিনিস ছিল। একদিকে আমি বলবো যে রাষ্ট্রে আমি পেশাদারিত্বের একটা ব্যাপার ছিল, রাজনীতিটা ছিল মুখ্য। আবার আরেক দিকে আমি দেখি যে রাষ্ট্রের অসহিষ্ণুতা, দুটোই ছিল। এবং যার ফলে না, কিন্তু গণকণ্ঠের উপরে যে রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে একরকম সন্ত্রাস নেমে এলো, সে বিষয়টির পেছনে কারণ কি? তারা একরকম তো সংবাদ মাধ্যমকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছিলেন, যে বিষয়টি বোধহয় আপনি বলতে চাইছেন। পাশাপাশি এমনকি যেহেতু ৭৪-এ তারা বললে বা ৭২ জুলাইয়ের পর থেকে তারা বললেনই যে তারা বিরোধী রাজনীতি করবেন, সেটি কি মূল কারণ? হতে পারে, কারণ ওই সময়ে আমরা দেখলাম যে সরকারের মধ্যে একটা অংশ তারা এতই অসহিষ্ণু ছিল যে তারা কোনো রকম বিরোধী মত সহ্য করতো না, এটা ছিল। এবং এটার স্ফুরণ আমরা সর্বক্ষেত্রেই দেখেছি। ৭৩ সালে যে ডাকসু ইলেকশন হলো সেপ্টেম্বরে, সেখানে যে ব্যালট বাক্স হাইজ্যাক হলো, এই ধরনের কাণ্ড তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের আগে কখনো হয়নি। এবং এটা অভিযোগ করা সত্ত্বেও এটার কোনো সুরাহা হয়নি। তার মানে কি, এটা এই জিনিসগুলো শুধু আমি গণমাধ্যম বলবো না, গণমাধ্যমে যেটা হয়েছে সেটা সমাজের অন্যান্য স্তরেও এটা ছিল। সুতরাং রাজনীতি দিন দিন সংঘাতময় হয়ে উঠছিল, সহিংস হয়ে উঠছিল। এবং রাজনীতির মধ্যে আমরা দেখেছি যে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির যে ধারা, তার সমান্তরাল একটা সশস্ত্র রাজনীতির ধারা বিপ্লবের নামে, এটাও প্রবাহমান ছিল। এবং এই দুটোর মধ্যে এবং খুনোখুনি, এটা তো একেবারে নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। কার কতটুকু দায় সেটা হচ্ছে পরের প্রশ্ন, কিন্তু প্রবণতাটা ছিল খুব সহিংস এবং এটা দিন দিন বাড়ছিল। নিশ্চয়ই আমি আবারও ফিরবো আপনার কাছে। আবেদ খান, আপনার কাছে আসতে চাই। প্রকৃত অর্থে আমরা গণমাধ্যমের দায়টি বুঝতে চাইছি, এবং যেমনটি মহিউদ্দিন আহমেদ বলছিলেন যে রাজনীতির হাতিয়ার হিসেবে গণমাধ্যম ব্যবহৃত হচ্ছিল, সেখান থেকে আপনার কাছে বুঝতে চাই যে ৭৫ পূর্ববর্তী যে সময়টি, সে সময় আসলে গণমাধ্যমকে আপনি কিভাবে দেখেন, এক নাম্বার। আর দ্বিতীয়ত হচ্ছে কি, কেন 15ই আগস্ট? বেশ, আমি অনেক ধন্যবাদ। আমি আসলে একটুখানি মহিউদ্দিন সাহেবের কথার সূত্র ধরি এই কারণে, উনি যেটা বললেন, আপনি যেটা বলেছেন 1973 সালের যে ব্যালট বাক্সের ছিনতাই, যেটা কখনো হয়নি। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে এনএসএফের যে প্রবল প্রতাপ, সে সময়ে নির্বাচন হওয়ার ক্ষেত্রে কীরকম ধরনের প্রতিবন্ধকতা হয়েছিল, আমার মনে হয় যে মাহফুজ আপা বলতে পারবেন অনেকখানি, কারণ তিনি ওখানে একটা বড় ভূমিকা ছিল তার। এবং ওই সময় খোকা ৭৫ যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু শ্বেত সন্ত্রাস ছড়িয়ে দিয়েছিল। গলায় সাপ নিয়ে ঘুরে বেড়ানোর খোকা, যাদের মর্মান্তিক হয়তো মৃত্যু ঘটেছে, কিন্তু সে সময় কিন্তু নির্বাচন প্রক্রিয়া মূলত এনএসএফের হাতের মধ্যে না থাকলে সেটা হতো না। এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। যাই হোক, আমি ওই জায়গায় যাচ্ছি না, আমি আরেকটু পরে আসি। যখন আপনি বললেন যে সংবাদপত্রের জগৎটায় এখানে গিয়ে রাজনীতির দুটো ধারা প্রবেশ করলো, হ্যাঁ, ধারাগুলো রাজনীতি কখনোই সংবাদপত্রে, আমি যেহেতু সাংবাদিক ইউনিয়নের সে সময় নেতৃত্বে ছিলাম, তখন অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে আমি ছিলাম, আমরা বারবার যে জিনিসটা পাল্টানোর চেষ্টা করেছি, প্রতিহত করার চেষ্টা করেছি, যেটা পারিনি। গণকণ্ঠ যখন বেরোলো কিংবা বাংলার বাণী যখন বেরোলো, আমরা মূল ধারার রাজনৈতিক যে ক্ষেত্র, যেটা আমি প্রশ্নের উত্তরে যাচ্ছি আর কি, মূলধারার যে রাজনীতির ক্ষেত্রটায় কিন্তু সেখানে রাজনীতি ঢুকলো, সাংবাদিকতার অপসারিত হতে থাকলো ক্রমাগত।
ক্রমাগত সংকুচিত হতে থাকলো যে পেশাদারিত্বের যে অবস্থানটি, আমরা সেই বেনজল কিন্তু সেই সময় ঢুকে গেল, গর্তের মধ্যে কিন্তু ঢুকে গেল। ওই যে সময় গণকণ্ঠের যে সমস্ত আচরণ ছিল, সে সময়ে গণবাহিনীর যে প্রবল প্রতাপ বিভিন্ন সময় হয়েছে, সেগুলো কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। এমনও অবস্থা হয়েছে যে চট্টগ্রামের একটি পত্রিকায় রীতিমতো, চট্টগ্রামের পত্রিকায় সেই সময়ে বেরিয়ে পড়লো একটা, এখনও তো মৃণাল বোধহয় বেঁচে আছে, সেই পত্রিকায় পরিষ্কারভাবে বাংলাদেশের যে ইয়েটা ছিল, ম্যাপটা ছিল, সেটাকে পার্বত্য চট্টগ্রামটাকে বাদ দিয়ে ওই জায়গাটা একটা ভিন্ন ম্যাপ দেওয়া হলো, যে জন্যে মৃণালকে কিন্তু সেই সময়ে অ্যারেস্ট করা হয়েছিল। তাজউদ্দিন সাহেব বলেছিলেন যে এটা ঠিক হচ্ছে না যে তোমরা এরকমভাবে একটা রাষ্ট্রের কাঠামোটাকে তোমরা ভেঙে দিচ্ছ। পতাকা কোনো দিন ভাঙা যায় না, মানচিত্র কখনো ভাঙা যায় না। এই কাজটিও কিন্তু সেই সময়ে দায়িত্বহীনভাবে সংবাদপত্র করেছে, এবং যেভাবে সংবাদপত্রের ওই সময়ে মানে যথেচ্ছাচার সরকারের বিরুদ্ধে নিন্দা ভাষণের একটা সীমা থাকে। সবাই সমালোচনা করেছে, ইত্তেফাক সমালোচনা করেনি, ইত্তেফাক সেখানে কি করেনি। আমি নিজে ওপেন সিক্রেট বলে একটি কলাম লিখতাম, সেখানে কি সরকারের সমালোচনা ছিল না? কিন্তু সেইখানে সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু স্বয়ং ব্যবস্থা নিয়েছেন, এবং মানে প্রতিটি লেখার ক্ষেত্রে সরকার সে সময় কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যবস্থা নিয়েছে। আপনি যে সন্ত্রাসের কথা বলছেন, হ্যাঁ, এটা কোনো কোনো ক্ষেত্রে ডেফিনিটলি হয়েছে, এবং এটা খুবই ন্যায়সঙ্গত কারণ আমি বলবো না, আমি কোনো দাঁড় করাবো না। আপনার নিশ্চয়ই মনে থাকতে পারে, কিন্তু যদি এমন হয় যে যে সন্ত্রাসের কথা বলা হচ্ছে, যদি সেরকম হয়ে থাকে, আমরা দেখেছি যে ৭৫-এর যে ঘটনা, তার পেছনে কিন্তু দুটো রাজনৈতিক কারণ বা দুটো কারণকে খুব বেশি মুখ্য বলা হয়। একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে ওখানে খাদ্য রাজনীতির একটি বিষয় ছিল। এবং সেখানে আমি একটু মানে প্রশ্নটি যুক্ত করতে চাই। সেখানে আমরা দেখলাম ১৯৭৪ সালে বাংলাদেশে কিন্তু ৯.৬% প্রবৃদ্ধি ছিল, যা কখনো সংবাদপত্রে আসেনি, অথচ বারবার আসছিল হচ্ছে গিয়ে এই খাদ্য রাজনীতির বিষয়টি বা দুর্ভিক্ষর বিষয়টি। যদি কোনো সংবাদ মাধ্যম পুরো জাতিকে মিসগাইড করে, তবে কি আসলে তা বন্ধ করার দায়িত্ব সরকারের নয়? হ্যাঁ, সরকারের দায়িত্বটা কোন জায়গাটা আমি বলি। আমি তো এখনো জীবিত আছি। ইত্তেফাকে ৭৪ সালের সেই দুর্ভিক্ষের, সেই বাসন্তীর জাল পড়া ছবির ব্যাপারটা, যেটা আন্তর্জাতিক একটি হয়েছে, কীভাবে সেই জাল পড়া ছবিটি এখানে প্রকাশিত হয়েছে, তার ভেতরকার কাহিনীতে আমি জানি তো, আমি তো রিপোর্টার ছিলাম। আমি সে সময় জানি তো যে জাল পড়ানো কীভাবে করা হয়েছে, কে পড়িয়েছিল, কে ছিল সে, কোন সাংবাদিক সেটা করেছিল, কোন ফটোগ্রাফার করেছিল, আমি জানি। এবং সেখানে জাল পড়ানো সেই ছবিটাকে সাজানো ছবি করা হয়েছিল, সেই বাসন্তীকে, এবং সেটাকে আন্তর্জাতিক ছবির করা হয়েছিল। এবং সেই তিনি, সেই ফটোগ্রাফার, তিনি তার জন্য পুরস্কৃত হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে শুধু নয়, ৭৫-এ বঙ্গবন্ধুর এবং সেই পরিবারের সেই ভয়াবহ যে ছবি, সেই ছবি ফটোগ্রাফার, একমাত্র ফটোগ্রাফার তিনি, তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এত ট্রাস্টেড হয়ে গেছিলেন তিনি। ঘটনাটা হচ্ছে এই যে সংবাদপত্রের, সংবাদ মাধ্যমের একটা দায়িত্ব থাকতে হবে। এই জায়গাটা অপসারিত হলো কেন? এটা অপসারিত হলো তার কারণ হচ্ছে সংবাদপত্রের যে স্বাভাবিক যে গতি প্রবাহ ছিল, সেই গতি প্রবাহটাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে রাজনৈতিক ক্ষেত্র দিয়ে। যেটা গণকণ্ঠ করেছে, বাংলার বাণীও করেছে। জি, আবেদ খান, আমি ফিরবো আপনার কাছে। যদি একটু মাহফুজা খানম আপনার কাছে বুঝি নিই, রাজনীতির যে বলয়ের মধ্যে গণমাধ্যম পড়ে গেল বা গণমাধ্যমকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করলো, সেই জায়গা থেকে আপনার বিশ্লেষণটা বুঝতে চাই। বিশ্লেষণটা আমি এইভাবে বলতে চাই যে আমরা ঠিক ৭১-এর দিকে যদি তাকাই, ৭১-এ তো আসলে একটা এই যুদ্ধটা, যদি আমরা গণযুদ্ধ বলি, মুক্তিযুদ্ধকে, যে এই ৭.৫ কোটি মানুষই প্রায় এই যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন তারা। এবং এখানে দেখা যায় যে একটি অংশ তারা এই মুক্তিযুদ্ধকে কিন্তু মেনে নিতে পারেনি, এবং ওই
এই 9 মাসের ভেতরেও নানা ধরনের আন্তর্জাতিক এবং দেশীয় একটা রাজনীতি চলছিল, যাদের পরবর্তীতে আমরা দেখি যে রাজনৈতিকভাবে তাদের আবার জন্ম হয়েছে 71 মুক্তিযুদ্ধের পরে। এবং এই যে তাদের যে 9 মাসের ভেতরে দেশীয় এবং আন্তর্জাতিক যে চক্রান্ত, এই চক্রান্তের কারণে পরবর্তীতে আমরা দেখি যে চক্রান্তেরই প্রতিফলন আমি বলবো যে এই 72 থেকে 75 পর্যন্ত এই যে সংবাদপত্রগুলোর জন্ম আমি বলবো, এবং জন্ম এবং তার চলাটা বলবো, যে তার যে সংবাদপত্রের যে পেশাদারিত্ব সেখান থেকে তাড়িয়ে ওনারা দুজনেই বলেছেন যে তারা কিন্তু সেই পেশাদারিত্ব থেকে বেরিয়ে এসে এটা কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। যেমন একাধারে আমি বলবো হক কথার কথা ভাই বলেছেন, হক কথার তো প্রতিটি জিনিসই আমার কাছে এখনও বিস্ময় মনে হয়, এবং সেটা কিন্তু সে সময় অ্যালাউ করেছেন বঙ্গবন্ধু সরকার, সেটা অ্যালাউ করেছেন। হক কথা একদিকে, এবং আমি বলবো গণকণ্ঠের কথা বলবো, এবং এ নিয়ে বললেন আবেদ ভাই বাসন্তীর কথা। এই যে বাসন্তীকে জাল পড়িয়ে যেভাবে উপস্থাপন করা হয়েছিল, এটা আমি বলবো সমস্ত 71-এর পরবর্তীতে আমরা বলবো যে 16ই ডিসেম্বর থেকে যে সরকার চলছিল এবং বঙ্গবন্ধু ফিরে এসে এই জায়গা থেকে এই জায়গাটা তিনি ধরলেন যে বাংলাদেশকে একটা জায়গা নিয়ে যেতে হবে, আমার একটা সংবিধান দেওয়া হলো, যে সংবিধানকে আমরা বলতে চাই গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের চিন্তা চেতনার ভেতর দিয়ে যে বাংলাদেশ যাওয়ার কথা ছিল, তার বিপরীতে অবস্থান গ্রহণ করলো এই সমস্ত সংবাদপত্রগুলো, যেন এই ধারণাটা বাংলাদেশের যে মূল আমরা যে 4টা পিলারকে বলি আমরা সংবিধানে, এই পিলারের উপর দাঁড়াতে না পারে। এবং তার সঙ্গে আমি বলবো যে মানুষের মননে আমি বলবো একটা বিরাট জায়গা কিন্তু দখল করে থাকে সব সময় সংবাদপত্র। কারণ আমি বলবো যে আমরা যদি 60 দশকের দিকে তাকাই, তখন কি ছিল, যেমন আমার একাধারে ছাত্র রাজনীতি ছিল এবং আমার 6 দফা ছিল, আমরা যদি 52 থেকে বলি, আমি 52, 62, 66, 69-এর গণ আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, এই পুরোটা সময়কে এই যে 7.5 কোটি মানুষকে একটা মুক্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য যে সাহসটা, তার মনোজগতের কিন্তু একটা পরিবর্তন করেছিল। এবং এই 6 দফাকে কেন্দ্র করে যে একটি একটা বাঙালির আবাসভূমি হতে হবে, সেই চেতনায় যে সমস্ত বাঙালি উদ্বুদ্ধ হয়েছিল, সেখানে অবশ্যই আমি বলবো যে তৎকালীন ইত্তেফাক যদি বলি আমি, একটা বিরাট ভূমিকা পালন করেছিল। সঙ্গে সঙ্গে অন্য পত্রিকাগুলো, অর্থাৎ এই যে গণমাধ্যম, যেটা তখন তো আসলে সেইভাবে টেলিভিশন ছিল না, গণমাধ্যম যদি বলি সংবাদপত্র কি আমি বলতে হবে, কিন্তু সেইখানে গণমাধ্যমের দায়টি আসলে বোঝার যে জায়গাটি, প্রশ্নটি জাগে যে সংবাদ মাধ্যম বা যে সংবাদপত্র 71-এর পুরো 9টি মাস আন্ডারগ্রাউন্ডে থেকে সকল মুক্তিযোদ্ধাকে একরকম অনুপ্রাণিত করলো, উজ্জীবিত করলো, সেই সংবাদপত্রের ভূমিকাটি কেন অনেকটাই বদলে গেল তা বোঝার চেষ্টা করব। তবে বিরতির সময় গেছে, ফিরে এসে নিশ্চয়ই কথা হবে। দর্শক নিতে হচ্ছে বিরতি, থাকুন আমাদের সাথে। একাত্তর সংযোগে আরো একবার আমন্ত্রণ। আমরা কথা বলছিলাম 75 বেহাত বাংলাদেশ এবং গণমাধ্যমের দায় নিয়ে, এবং একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, আসলে রাজনীতির যে বিষয়টি বারবার গণমাধ্যমের মধ্যে ঢুকে যাচ্ছে বলে দেখছি, অথবা গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেখছি, সেখান থেকে বুঝতে চাই, আবার যদি মহিউদ্দিন আহমেদ আপনার কাছে ফিরি, যে বঙ্গবন্ধু হত্যার যে প্রেক্ষাপট, তা তৈরিতে আসলে গণমাধ্যমের ভূমিকা ছিল কি না বলে আপনি মনে করেন? কারণ হচ্ছে কি, যেভাবে রাজনীতির পুরোটাই ঢুকে গেল গণমাধ্যমে, গণমাধ্যম পুরোটাই সেভাবেই চললো, সেখান থেকে তো মানে পুরো পথটি ভিন্ন মনে হচ্ছে। জনমত তৈরি করতে তো গণমাধ্যম একটা বিশাল ভূমিকা পালন করে, এবং ওই সময়ে আমরা যেটা দেখি যে বঙ্গবন্ধু এবং তার সরকারের বিরুদ্ধে নানান কারণে জনগণের মধ্যে ক্ষোভ ছিল, এবং একটা নতুন রাষ্ট্রের মধ্যে জনগণের যে আকাঙ্ক্ষা, আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, এবং সম্পদ অত্যন্ত সীমিত, আন্তর্জাতিক পরিস্থিতি বৈরী,
তো সেখানে তো মানে ওভারনাইট সব কিছু সলভ করা সম্ভব না, কিন্তু সেখানেও আমরা দেখেছি যে ক্ষমতাসীনদের মধ্যেও আমরা দেখেছি যে অনেকেই মানে মানে তাদের কার্যক্রম জনগণের মনোপুত ছিল না, খুব বাড়ছিল। কিন্তু গণমাধ্যমের কারণে আমি যেটা বলবো যে আমি আজকে তো আপনার এখানে দেখাচ্ছেন গণকণ্ঠের দেখাচ্ছেন, ইত্তেফাক দেখাচ্ছেন, বাংলা বাণীও দেখানো উচিত ছিল। ইত্তেফাকে ওই সময় আমি পার্টিকুলারলি বলবো যে উপসম্পাদকীয় ছাপা হতো, বিশেষ করে মঞ্চে নেপথ্যে যে কলামটি খন্দকার আব্দুল হামিদ, পরে জিয়াউর রহমান তাকে তথ্যমন্ত্রী করেছিলেন, মানে মানুষকে বিক্ষুব্ধ করে দেওয়ার জন্য যিনি এই কলামটি রেগুলার পড়বেন তার মধ্যে এক ধরনের ধারণা তৈরি হবে সরকার বিরোধী। তো দায় কম বেশি আমি বলবো গণমাধ্যম কখনোই করে। এবং আমি যে জিনিসটা বলি যে সংবাদপত্রে যে শিরোনামগুলো হতো যে একেবারে মন্তব্যমূলক শিরোনাম, এবং দুর্ভিক্ষের ব্যাপারে সবচেয়ে বেশি রিপোর্টিং হয়েছে ইত্তেফাকে ওই সময়। প্রতিদিন প্রায় প্রতিদিন আমি বলবো এই যে অগাস্ট এবং আরও আগের থেকেই যে দুর্ভিক্ষ আসছে, পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। এবং এখানে যারা ছিলেন বিদেশি সাংবাদিকরা ছিলেন, দেশি পত্রিকার যে করেসপন্ডেন্টরা, তারা রেগুলার এই যে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ বলেন, গার্ডিয়ান বলেন, দ্য ডেইলি টেলিগ্রাফ বলেন, এরা নিয়মিত এই সমস্ত রিপোর্ট ছাপতো এবং অনেক রিপোর্টই হয়তো অতিরঞ্জন ছিল, কিন্তু এগুলো চলছে। এবং আমাদের এখানকার পরিস্থিতি সম্পর্কে বিদেশেও এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল, এটাও সত্য। তো আমরা এখন যেটা বলতে পারি যে আজকেতে যে বঙ্গবন্ধু নিহত হওয়ার 42 বছর পরে আমরা যেভাবে দেখছি জিনিসটা, 42 বছর আগে তো আমরা এইভাবে দেখিনি। ওই সময় অনেক কিছুই আমরা দেখেছি, আমরা প্রতিবাদ করি নাই, বলি নাই। আমি বলবো যে ওই সময়ে পেশাদারিত্বের ছোঁয়া সমাজের কোনো অংশেই আমরা আসলে দেখি নাই, খুব কম ছিল। গণমাধ্যম তো অবশ্যই তার দায় এড়াতে পারে না। জি, আবিদ খান। হ্যাঁ, আমি যে জায়গাটায় গিয়ে থেমেছিলাম সেখান থেকে একটু শুরু করি। সেটা হচ্ছে যে একসময় দৈনিক আজাদ ছিল, সে দৈনিক আজাদ তার একটা ঐতিহাসিক ভূমিকা 21শে ফেব্রুয়ারির সময় পালন করেছিল। অভ্যন্তরীণ কোন্দল যাই থাকুক না কেন সেটার একটা চেহারা ছিল। আমরা যদি দেখি পেশাদারিত্ব সে সময় ছিল, কিন্তু প্রত্যেকটা সংগঠনের নিয়ম নীতিগুলো মানা হতো। আমরা অন্তপক্ষে আমরা যারা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে ছিলাম, আমরা ওই জায়গাটা এথিক্যাল জায়গাটা আমরা পেশাদারিত্বের ব্যাপারটি আমরা নিশ্চিত করতে পেরেছিলাম, চেয়েছিলাম। অন্তপক্ষে আমরা যদ্দূর সম্ভব চেষ্টা করতে পেরেছিলাম। একটা সময় সেটা আর হয়নি। পেশাদারিত্ব কেন গেছে, কেন চলে গেছে, কেন বেহাত হয়ে গেল? শব্দটা হচ্ছে যে বেহাত বাংলাদেশ গণমাধ্যমের দায়। এই বেহাত যদি হয়ে থাকে, সে তাৎক্ষণিকভাবে সে সময় আমার বোধটা বেহাত হয়ে গেছিল, লুট হয়ে গেছিলো আমার বোধটা। সে সময়কার রাজনৈতিক যে ভাবনা, আমার মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটাকে কিন্তু আমরা নিজেরা ধ্বংস করেছিলাম। আমরা মুক্তিযুদ্ধের মধ্যে যারা ছিলাম তারাই কিন্তু ধ্বংস করেছিলাম। নিজের আত্মপ্রবঞ্চনা দিয়ে লাভ নেই তো, তাই না? এই কাজটি করেছি, করতে গিয়ে আমরা কোনো জায়গায়, হ্যাঁ ইত্তেফাকই বলুন আর যেখানেই বলুন, যেখানে যদি একবার ওই কোনো একটা জায়গায় যদি অপেশাদারিত্ব একবার যায় এবং সেটা যদি প্রভাব বিস্তার করে, সেটা তো একদম মানে বিষাক্ত গ্যাসের মতো চারিদিকে ছড়িয়ে যায়। এ তো যত না মানে অপেশাদারিত্ব, তার চেয়ে তো মনে হচ্ছে যে ক্ষমতাটি বুঝে যাওয়ার কারণে পাবলিক এজেন্ডাকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দিয়ে মিডিয়া এজেন্ডাকে ক্রিয়েট করে দেয়া। একটা জিনিস করি শবনম, একটা কথা বলে রাখি। আমরা যখন ইয়েতে ছিলাম, নির্মল সেন ছিলেন আমাদের ওখানকার প্রেসিডেন্ট, আমরা যখন পাকিস্তানের অধীনে ছিলাম, পুরো পাকিস্তানে ছিলাম, তখন আমাদের কাছে রাওয়ালপিন্ডি অনেক দূরে ছিল। আমরা যখন স্বাধীন হয়েছি তখন সেক্রেটারিয়েট আমার বাড়ির কাছে, মানুষগুলো আমার চেনা। এই চেনা মানুষগুলোকে আমরা তখন খুব দ্রুত, সংবাদপত্রের জগতেই দেখেছি আমি, সেটা আমরা বারবার দেখেছি, যেখানে আমরা পাকিস্তানে যোগাযোগ করতে পারতাম না, বহু টেলিপ্রিন্টার ইয়ে করে ক্ষয় করেও, আমরা এখানে দেখলাম যে আমরা একজনকে শুরু করতে পারলাম যে তাজউদ্দিন ভাই, অমুক ভাই, তমুক ভাই করে করলাম, যেটা নন প্রফেশনাল, খুব প্রফেশনাল নয়। কিন্তু
আমরা পার্সোনালাইজড সিস্টেমটাকে নিয়ে নিলাম, পেশাদারিত্বের মধ্যে এইটা এই করতে গিয়ে কিন্তু সেই মুহূর্তে রাজনীতিটা ঢুকে গেল। কিন্তু সেই মুহূর্তে কিন্তু গণকণ্ঠ সে একটা তার ভূমিকাটা পালন করা শুরু করলো একভাবে, পরবর্তী পর্যায়ে সেটা পরিপূর্ণভাবে প্রভাবিত হয়ে গেল, স্বাধীনতা বিরোধীদের হাতের ক্রীড়নকে পরিণত হলো। এবং তখনকার যদি মিল খোঁজা যায়, সংগ্রাম তো তখন নিষিদ্ধ ছিল, সংগ্রাম পত্রিকা তখন ছিল না, কিন্তু সে সময় যদি খুঁজে বের করা যায় তাহলে দেখা যাবে পরবর্তী পর্যায়ে সংগ্রাম বেরিয়েছে, কোনো পরিবর্তন ছিল না কিন্তু। এবং একইভাবে আমরা অন্য পত্রিকাকেও প্রভাবিত হতে দেখি, কারণ একটা পিকুলিয়ার একটা মানসিকতা সাংবাদিকদের মধ্যে ছিল যে নেগেটিভ নিউজ ইজ কারেক্ট নিউজ। এই যে নেগেটিভিজম যে জিনিসটা, নেতিবাচক মানসিকতা যেটা এখনো পর্যন্ত বিরাজ করে আছে, এইটার জন্যে কিন্তু আমাদের ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেছে এই প্রফেশনের। এই প্রফেশন আজকে যেভাবে নতজানু অবস্থায় চলে গেছে, সাংবাদিকতা যেভাবে তার নিজস্ব চরিত্র নষ্ট করেছে, এটা যেমন এখানে এডিটর বলে কোনো কিছু নেই, সম্পাদক বলে কিছু নেই। একসময় সম্পাদক ছিল, সম্পাদকীয় প্রতিষ্ঠান ছিল, এখন সেটা সিইও হয়ে গেছে, সাংবাদিক হয়ে গেছে কর্মচারী। অর্থাৎ আমার এখানকার সাংবাদিকতা পেশাদারিত্ব কোথায় থাকবে, কোন জায়গা থাকবে? হ্যাঁ, এইটা এই জন্য আজকে বেহাত যদি হয়ে যায়, আমার মূল্যবোধ যদি বেহাত হয়ে যায়, আমার চৈতন্য যদি বেহাত হয়ে যায়, আমার দায়িত্বশীলতা সেখানে থাকবে কি করে, কোন জায়গায় থাকবে? জি, মাহফুজা খানম, আপনার কাছে যদি আসে, এবং যেমনটি বলছিলেন যে যেভাবে রাজনীতিগুলো ঢুকলো এবং একই সাথে আমরা কেউ কোনো রকম কোনো প্রতিবাদ করিনি, অনেক কিছু বুঝেও অনেক কিছু করিনি, সেখান থেকে আপনার কাছে বুঝতে চাই সবার নৈতিকতা বোধ, সবার মূল্যবোধ কি আসলে সেদিন কোনো কারণে থমকে গিয়েছিল? কেন এরকম হলো? এটার একটা বিষয় উনি একটু সূত্রপাত করেছিলেন যে এই মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে এই 7.5 কোটি মানুষের এক ধরনের অ্যাসপিরেশন যদি বলি, যে মুক্ত একটা বাংলাদেশ, স্বাধীন একটা বাংলাদেশ, অনেক কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকটি মানুষের, আমি বলবো। তো সেইখানে দেখলো যে এই রিজার্ভ নাই, রাস্তাঘাট নাই, স্কুল কলেজ নাই, মানে সমস্ত জায়গায় বিশৃঙ্খলা, বন্দরগুলো নেই। তো সব কিছু মিলিয়ে এই যে জায়গাগুলো তৈরি হচ্ছিল এবং প্রতি মুহূর্ত দেখা যাচ্ছিল প্রত্যেকটা মানুষের ভেতরে আশাহতের একটা ব্যাপার চলছিল, এবং সেই আশাহতের ব্যাপারগুলোকে পুঁজি করে আমি বলবো যে নেগেটিভ নিউজ, যে কথাটা আবেদ ভাই বললেন, যে নেগেটিভ নিউজটাই হচ্ছে আমার কাটতি হওয়ার জন্য, আমার পত্রিকার কাটতি হওয়ার জন্য এটা আমার পুঁজি আমার। এবং সঙ্গে আমি এটা অবশ্যই বলতে চাই যে শুধু দেশীয় তো বটেই, দেশীয় যারা মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি, বা আমি তাদের চিন্তার জগতের কথা বলবো, আমরা 60 দশকে এক ধরনের দেখেছি কিছু মানুষজন, বন্ধু বান্ধব যাদের হাত ধরে আমরা রাজনীতি করেছি, তাদেরকে এই 71-এর পরবর্তীতে তাদের চরিত্রের পরিবর্তন আমরা লক্ষ্য করেছি, চিন্তার জগতে তার প্রাত্যহিক জীবনের ক্রিয়াকর্মের ভেতর দিয়ে, এবং সেইগুলোর আমি মনে হয় সমন্বয় ঘটেছিল এই পত্রিকাগুলো কেন্দ্র করে। এই কারণে যে তারা, আমি বলবো দেশীয় এবং আন্তর্জাতিক, আমি বলবো যে তাদের একটা বিরাট প্রভাব কিন্তু ছিল। এবং এটি বলবো যে আশাহতের জায়গায় একটা জাতি, যেমন বাঙালি জাতি যেমন উঠে দাঁড়িয়েছিল একেবারে নিরস্ত্র অবস্থা থেকে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে একটা বাংলাদেশ লাভ করেছিলাম, এই যে আশাহতের ব্যাপারটি, আশাহতের ব্যাপার, এবং তারপরে আমি বলবো একটা বঞ্চনা, এক ধরনের তো স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু ভেঙে গিয়েছিল এক ধরনের। তো সেই স্বপ্নের ফলে সম্ভবত আমার কাছে মনে হয় যে তখন আমাদের রাজনৈতিক অঙ্গন একটা বড় ফ্যাক্টর, আমি বলবো ছাত্র সংগঠন, যুব সংগঠন এবং অন্যান্য সংগঠন যেগুলো নাকি আমরা, বা সাংস্কৃতিক পরিমণ্ডলেও যারা ছিলেন তখন, তাদেরও কিন্তু একটা বিরাট ভূমিকা দাঁড় করানো একান্ত উচিত ছিল যে আমরা মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে যুদ্ধটা করেছি, আমাদের এক জায়গায় যাওয়া দরকার। এই আশাহত জায়গার ভেতর দিয়ে কেন এগুলো কিন্তু আসলে জনতার কাছে, জনসাধারণের কাছে কিন্তু তুলে ধরা দরকার। এবং আশঙ্কার বিষয় হচ্ছে গিয়ে আজ যখন স্বাধীনতার 46 বছর পরে দাঁড়িয়ে, তখনও কিন্তু আবারও আমরা আতঙ্কিত হচ্ছি, আবারও কি বেহাত হতে বসেছে নাকি বাংলাদেশ, এবং সেখানে গণমাধ্যম কি কাজ করছে তা বুঝতে চাই। তবে বিরতি থেকে ফিরে এসে কথা হবে। দর্শক, নিচ্ছে আরেকটি বিরতি।
আরেকবার আমন্ত্রণ একাত্তর সংযোগে আপনাদের সাথে আছি শাবনাম আজিম, এবং যে বিষয়ে কথা বলছিলাম গণমাধ্যমের দায় বেহাত বাংলাদেশ ৭৫। আমি আবারও মহিউদ্দিন আহমেদ আপনার কাছে আসতে চাই। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম বিরতির আগে, আজকে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আরেকবার প্রশ্ন উঠছে বলেই মনে হচ্ছে। তার কারণ ওই সময় আমরা দেখেছি যে দেশি বিদেশি অর্থায়নে বলা হতো যে বহু বহু সংবাদপত্র গণমাধ্যম গজিয়ে উঠেছিল বা জন্ম নিয়েছিল। আজকে আমরা সেভাবেই দেখছি অনলাইনের একটি হিড়িক, এবং সেখানে যথেচ্ছ সংবাদ করাও সম্ভব। অনেকগুলোর ক্ষেত্রে আমরা এই অভিযোগটি পেয়ে থাকি। পাশাপাশি গণমাধ্যম, একদম মেইন স্ট্রিম গণমাধ্যম যেগুলো আছে, সংবাদ মাধ্যম আছে, সেখানে আমরা দেখলাম যে ৫ মের ঘটনার পর ২৫০০ লোক মারা গেছে, এরকম একটি সংবাদ। অন্যদিকে শাহবাগে গণজাগরণ মঞ্চের ঘটনায় ফ্যাসিবাদের পদধ্বনি, এরকম সংবাদ আমরা দেখেছি। আজকে এই বাংলাদেশের রাজনীতি আবার কি কোনো রকম অন্য হাতে চলে যাবার পথে নাকি? না, এখানে দুটো জিনিস আমাদের দেখতে হবে। এক হচ্ছে গণমাধ্যম যেমন মুক্তিযুদ্ধ পরবর্তী পর্যায়ে আমরা বললাম যে পেশাদার হয়ে ওঠেনি, অভাব ছিল, এখনও সেই ঘাটতিটা আছে। না থাকলে তো এই জিনিসগুলো, প্রশ্নগুলো উঠতো না। এখন কিছু কিছু পত্রিকায় হয়তো একটু বেশি পেশাদার, কিছু কিছু কম, কিছু কিছু একেবারেই নেই। এখন এই জিনিসটা আমরা ঠিক করব কিভাবে? আমি মনে করি রাষ্ট্রের এখানে একটি ভূমিকা আছে। এখন প্রেস কাউন্সিল বলে একটা জিনিস আমরা শুনি, সেটাকে কখনোই শক্তিশালী করার চেষ্টা করা হয়নি। কিছু হলেই মামলা, কিছু হলেই অ্যারেস্ট করে ফেলা। তো এটা করে তো সংবাদপত্রের পেশাদারিত্ব আনা যাবে না। তা আমি মনে করি যে পেশাদারিত্বে রাখার জন্য সরকারের ভূমিকাটি, আমি মনে করি যে সরকার যদি মনে করেন যে হ্যাঁ সমালোচনা হবে, এবং প্রধানমন্ত্রী বারবার বলছেন আমি গঠনমূলক সমালোচনা চাই, আর মুশকিল হচ্ছে গঠনমূলকের সংজ্ঞাটা কে দেবেন। সেই জন্যই আমি মনে করি যে আইন কানুন বিধিবিধান মেনে সাংবাদিকতা হচ্ছে কি না সেটা ওভারসি করার জন্য যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাটি থাকা দরকার সেটি নেই। আর অনলাইনে যে একের পর এক আসছে, এগুলি তো সরকার অনুমোদন দিচ্ছে। তো সুতরাং সেখানে আমি মনে করি যে একটু নিয়ন্ত্রণ থাকা উচিত, কিন্তু একই সঙ্গে আমাদের দেখতে হবে যে অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে গিয়ে না আমরা আবার মানুষের মত প্রকাশের স্বাধীনতাটাকে নষ্ট করে ফেলি। আমি মনে করি যে এখন পেশাদার হওয়ারটা জরুরি, এবং শুধু গণমাধ্যম কিন্তু সমাজেরই দর্পণ। তো সমাজের অন্যান্য অংশকে তারা কিন্তু ক্যাটার করে। সুতরাং মানুষ যে ধরনের সংবাদ পেতে চায় বা অভ্যস্ত, সংবাদপত্র কিন্তু বা গণমাধ্যম সেটাকে রেসপন্ড করে। এটা কিন্তু টু ওয়ে ইন্টারাকশন, গণমাধ্যম জনমত তৈরি করে, আবার গণমাধ্যমকে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হয়, নাহলে ওইটা কেউ পড়বে না। এবং আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, দলীয় পত্রিকা যদি বলি, আমি দুইটা নাম বলি, বাংলার বাণী এবং দিনকাল, মানুষ পড়ে না কেন? বন্ধ হয়ে গেছে তো একটা। যত পেশাদারিত্বের প্রশ্ন আসছে, তার চেয়ে যদি গণমাধ্যম নিজেই আসলে কোনো রকম এজেন্ডা সেট করে নেয়, এবং সে যদি আসলে তার উদ্দেশ্য সাধন করার জন্য একভাবে চলে, তখন কি হবে? এখানে ইন আইসোলেশন কিন্তু কেউ কিছু করতে পারবে না। এখানে আমি মনে করি যে এখানে অনেকগুলো পক্ষ আছে, সেই পক্ষগুলো সবার একসাথে বসতে হবে। এখন মনে করেন যে একটা সরকার নানানভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারে, আবার গণমাধ্যমও কিন্তু নানানভাবে উস্কানি তৈরি করতে পারে। তো সুতরাং এখানে কিন্তু যেহেতু অনেকগুলো যারা বিজ্ঞাপন দেন তারাও কিন্তু একটা পক্ষ, পাঠক হচ্ছে সবচাইতে বড় পক্ষ, তারাই কিন্তু যাচাই বাছাই করে বেছে নেন কোনটা টিকবে কোনটা টিকবে না। যাচাই বাছাই করে তাও আসলে একটু না, আমি পাঠকের উপর আমার শ্রদ্ধা। সেখানে মাহফুজা খান আপনার কাছে আসছে, আজকের যে তরুণ প্রজন্ম, সাংবাদিক প্রজন্ম অথবা পাঠক প্রজন্ম, তারা কতটুকু আসলে বুঝে কাজ করছে? কারণ সংবাদ মাধ্যম যদি আসলে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের মতো করে প্রচার চালায়, তাকেই তো সত্য মনে করি আমরা। এটা একটা সাংঘাতিক বিবেচনার বিষয়, চিন্তার বিষয় যে আজকের বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, এটা একটা ভালো লক্ষণ আমি বলবো যে তরুণ প্রজন্মের বহু ছেলে মেয়ে আজকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত, যেটা অনেক আগে দেখা যায়নি। তবে এখানেই যে বললাম যে একটা প্রত্যেকটা পত্রিকারই কিন্তু এখন একটা পলিটিক্যাল, আমি রেদার তাদের একটা এজেন্ডা আছে। সেটা যদি এখন নাম বলি এগুলো খুব ভালো শোনাবে না, আমি মনে করি এটা সবাই আমরা বুঝতে পারি এটা ওর কাগজ, এটা ওর কাগজ। এবং আজকে যদি বলি যে আমি একটা পত্রিকার নামই বলি, এটা এমন কিছু না যে প্রথম আলো তো একটা রেখে ঢেকে যদি একেবারে প্রথম যদি পড়া যায় তখন, এবং তার কাটতি হচ্ছে সবচেয়ে বেশি এখন, এবং তার ভেতর দিয়ে আমাদের কি মেসেজ আমার জনসাধারণকে দেওয়া হচ্ছে, আপনি চিন্তা করেন
কোনো পজিটিভ আমি অন্যভাবে নিয়েন না। মতি আমার ক্লাস ফ্রেন্ড, আমার ব্যাচমেট, আমার বন্ধু, একসাথে ছাত্র ইউনিয়ন করেছি, সমস্ত কিছু ভালো। কিন্তু আজকে দীর্ঘদিন যাবৎ দেখছি যে ও বিশেষ একটা এজেন্ডা, আমি বলবো এটা আন্ডার টেবল না কি আমি বলতে পারবো না আমার বন্ধু সম্পর্কে, কিন্তু সে তো চালিয়ে যাচ্ছে। এবং এবং বলি যে সর্বোচ্চ বিক্রি হচ্ছে ওর পত্রিকাটি। হ্যাঁ, ওর সঙ্গে আরও যুক্ত করেছে নানা ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটিস সে করছে দেখছি আমি। তো এখন এই যে ইয়াং যারা আছে, ইয়াংরা তো আসলে আরেকটি কথা যে আদর্শটির জায়গা, আমি এই কথাটি আমি খুব জোরের সঙ্গে বলতে চাই যে আদর্শের যে জায়গাটি আমি 60 দশক বলবো, 70 দশকে ছিল আমার তরুণ প্রজন্মের ভেতরে, এবং একটা আধুনিক বাংলাদেশ হোক, একটা মানবিক বাংলাদেশ হোক, একটা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ হোক, সেই চিন্তা থেকে যে ছাত্র সমাজ বা ইয়াং তরুণ সমাজ যে ছিল, সেই জায়গা থেকে কিন্তু আজকে তরুণ সমাজকে ব্লেমের কথা আমি বলবো না, কারণ আজকে একটি ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বাংলাদেশ চলে গেছে। এই ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অর্থ একটা বিরাট একটা ফ্যাক্টর কাজ করছে। এই অর্থ প্রাপ্তির জায়গাটাতে আসলে আমাদের তরুণ প্রজন্ম সেইভাবে কিন্তু তার যে ভূমিকা, তার যে আদর্শের থাকার কথা, প্রতিবাদী না শুধু আমার ভূমিকা না, প্রত্যেকটা তরুণের একটা কিন্তু দায়িত্ব আছে সমাজের প্রতি, দেশের প্রতি, তার ভবিষ্যৎ প্রজন্মের কাছে। সেই জায়গাটাতে আমি মনে করি যে সত্যিকার অর্থে তরুণ সেই জায়গাটা কিন্তু নেই বলে আমার কাছে মনে হয়। আবেদ খান। হ্যাঁ, কথা অনেকগুলো হয়ে গেছে। আসলে কতগুলো জায়গায় আমি মনে করি যে আমার যদি সংবাদপত্রটাকে ভাবতে হয়, সাংবাদিকতাটাকে ভাবতে হয়, আমার এখানে বেহাত হওয়ার কোনো স্কোপ নেই। আর একটা জিনিস আমি একটু খুব স্পষ্ট করে বলি, আমার এখানকার যে ইতিহাসের যে পরম্পরা যদি আমরা যে বিবেচনা করি, ধরা যাক না আমরা এই আগস্ট মাস, এই 15ই আগস্ট ধরে নেওয়া যাক। আচ্ছা, 15ই আগস্ট কেন হলো? এটা তো 23শে আগস্ট হতে পারতো, এটা অন্য যে কোনো দিন 5ই আগস্ট তো হতে পারতো। কেন 15ই আগস্ট? তার কারণ হচ্ছে ওর পেছনে একটা ইতিহাস কিন্তু জড়িত। 15ই আগস্ট হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস, 14ই আগস্ট হচ্ছে পাকিস্তানের। ভারতের স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা এবং সমগ্র মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়ার ভেতর দিয়ে ভারতকে একটা জবাব দেওয়া, এটা তো ছিল মূল উদ্দেশ্য। এবং ওই জন্যই তারিখটা নির্ধারিত হয়েছে অনেক আগে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে। কাজে পুরো চক্রান্তটি কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির একটা চক্রান্ত, এবং সেই চক্রান্ত ধীরে 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 বাস্তবায়িত হয়েছে। সময় নেই আজকে, জি আপনি শেষ করুন। হ্যাঁ, না তা আমি এই কথা বলছি যে সর্বশেষ আমি যে কথাটা বলি, আমাদেরকে যদি মুক্তিযুদ্ধকে বাঁচাতে হয়, আমাদেরকে যদি বাংলাদেশকে বাঁচাতে হয়, আমাদের যদি আমাদের নৈতিকতাকে আমাদের তৈরি করতে হয় আবার নতুন করে, নতুন প্রজন্ম সবাই বলেছেন, আমি মনে করি যে নতুন প্রজন্ম এখন সত্যিকারভাবে একটা সঠিক সারথির ভূমিকা পালন করতে পারে, এবং সে পালন করার জন্যে তার ভেতরে যে চৈতন্য থাকতে হবে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের বিশ্বাস, অসাম্প্রদায়িক চেতনা, অসাম্প্রদায়িক বিশ্বাস। এর ভেতর দিয়ে কিন্তু বাংলাদেশ এগোবে, মিডিয়াও এগোবে। অনেক ধন্যবাদ। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে হচ্ছে। সময় থাকলে আরও অনেকগুলো কথা বলা যেত, তবে দর্শক আজ আর সময় নিয়ে শেষ করতে হচ্ছে। গণমাধ্যমের যে দায় নিয়ে কথা বলছিলাম, ইতিহাস সবসময় সাক্ষী হয়ে থাকে, কাজে আজকের দায়ও আমরা আগামীতে এড়াতে পারবো না। আমাদের দায়িত্বশীলতার সাথেই কাজ করতে হবে। ভালো থাকবেন 71।